আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, ভাইয়ের কথা আশা করি ক্লিয়ার শোনা যাচ্ছে। এই ক্লাসটা একটু আমাদের গ্রুপে শেয়ার করে দাও তো, মেসেঞ্জার গ্রুপ যেটা আছে সেটাতে একটু কাইন্ডলি শেয়ার করে দাও। আচ্ছা, আমাদের সাথে আবু বক্কর জয়েন করছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবু বক্কর কেমন আছো? জয়েন করে ফেলো দ্রুত সবাই, আমরা একটু অপেক্ষা করি। ইনশাল্লাহ আজকে হচ্ছে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো ত্রিকোণমিতির প্রথম অধ্যায় যেটা আছে সেটা শেষ হয়ে যাবে। আমরা আজকে হচ্ছে তোমার অ্যাডমিশনের কিছু অঙ্ক করব, যেগুলো অ্যাডমিশন আসার মতো অঙ্ক। তো পাশাপাশি তো আমরা একাডেমিকের যে বাকি ম্যাথগুলো ছিল সেগুলো সমাধান করে দিব। ঠিক আছে? আচ্ছা, তো দেখো গত ক্লাসে ভাইয়া তোমাদেরকে যে ম্যাথগুলো করাইছিলাম ওই ম্যাথগুলোর মধ্যে ম্যাথগুলোর মানে সমাধান করার কৌশলটা হচ্ছে কি, যদি ত্রিকোণমিতির পর প্রত্যেকটার মধ্যে যদি অ্যাঙ্গেলের মধ্যে যদি প্রত্যেকটার মধ্যে যদি সেম অ্যাঙ্গেল থাকে, মানে অ্যাঙ্গেলের মধ্যে যদি সেম রাশিটা থাকে, তাহলে ওই রাশিটাকে তুমি মনে মনে টিটা ধরবা। ধরার পর যেটাকে মনে মনে টিটা ধরছো সেইটাকে π/2-তে কনভার্ট করে নিবা। এই হচ্ছে দুইটা স্টেপ, মনে আছে আশা করি। এখন তো অনেকে হয়তো চিন্তা করতে পারো ভাই যদি একই রাশি না থাকে সেক্ষেত্রে কীভাবে করবো। আজকে হচ্ছে আমরা এই ধরনের ম্যাথগুলো করবো, যেগুলো হচ্ছে ত্রিকোণমিতির পর প্রত্যেকটার মধ্যে সেম অ্যাঙ্গেল থাকবে না। ঠিক আছে? তো এই টাইপের ম্যাথগুলো আমাদের পরীক্ষা আসে। সো আজকে আমরা এই টাইপের ম্যাথগুলো কীভাবে করবো সেটার একটা সমাধান কৌশল শিখে নিব। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই আমরা স্টার্ট করি। দেখো, খেয়াল করবা, একটা অঙ্ক খেয়াল করো, একটা অঙ্ক বা কীভাবে করতেছি বা কীভাবে ভাঙাচ্ছি সেটা বুঝো, তাহলে বাকি সবগুলো ম্যাথ তুমি করতে পারবা নিচ থেকে। তো এখানে হচ্ছে ভাইয়া প্রথমত যে জিনিসটা চিন্তা করবা, দেখো আমি যদি তোমাকে বলি আচ্ছা বলো প্রত্যেকটার মধ্যে কি সেম রাশি আছে? না ভাই দেখো, এটার মধ্যে π/7 আছে, কিন্তু এটার মধ্যে কি π/7 আছে? না, এটার মধ্যে π/14। দেখো আবার এটার মধ্যে π/7, আবার এটার মধ্যে π/14, তাই না? এখন আমি এখানে দেখো তো ভাইয়া, এই π/7কে কিন্তু কোনোভাবে π/2-তে কনভার্ট করা যায় না। কেমন? আমি যদি π/7 লিখি, দেখো তো এই এই 7কে যদি আমি ভাগ করি তাহলে এটা কি পূর্ণ সংখ্যা থাকে? না, এটা ভগ্নাংশ হয়ে যায়। তাহলে এইগুলোকে আমরা টিটা ধরে করতে যাব না। তাহলে যেগুলোর মধ্যে সেম রাশি থাকবে এবং ওইগুলোকে সহজে π/2-তে কনভার্ট করা যায় সেগুলোকে আমরা কি করব, টিটা ধরে ম্যাথগুলো সমাধান করবো। যেমন দেখো প্রত্যেকটার মধ্যে যদি π/14 থাকতো তাহলে π/14কে টিটা ধরতাম। কেন? কারণ π/14কে টিটা কেন ধরতাম? কারণ 14টাকে আমি যদি ভাগ করি তাহলে এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা পাবো। যেমন এটাকে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে কত পাবো বলো? 7 পাবো না? তো এটাকে এরকম লেখা যায় না, π/14কে কি লেখা যায়? 2 × 7 = টিটা। এই 7টাকে পাশে পার করে দিলে π/2 হয়ে যাচ্ছে না? বুঝতে পারছো? তাহলে কোনগুলোকে টিটা ধরে করবা? যেগুলোর মধ্যে যদি যদি সবার মধ্যে সেম রাশিটা থাকে ওইগুলোকে ধরবা টিটা ধরে। হ্যাঁ, আবার সেম রাশিটাকে অবশ্যই π/2 আকারে ভাঙতে হবে। যদি π/2 আকারে ভাঙা যায় তাহলে ওই ধরনের ম্যাথগুলো সমাধান করতে হয় টিটা ধরে, তাই না? আচ্ছা, তো এখন ভাই এই ধরনের ম্যাথগুলো কীভাবে সমাধান করবো? দেখো, এই ম্যাথগুলো সমাধান করার কৌশলটা শোনো। প্রথমত এখানে দুইটা জিনিস তোমাকে চিন্তা করতে হবে। আমি এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে কোনগুলোকে ভাঙাবো এবং কিভাবে ভাঙাবো, তাহলে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। বুঝতেছো? এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে কোনগুলোকে আমি ভাঙাবো এবং কিভাবে ভাঙাবো। আচ্ছা, এটা হচ্ছে প্রথম বিষয়। তো কোনগুলোকে ভাঙাবা সেটা ভাইয়া একটা ট্রিক্স শিখে দিচ্ছি, সেই তুমি ট্রিক্সটা অ্যাপ্লাই করবা। কীভাবে করো দেখো, তুমি কোনগুলোকে ভাঙাবা সেটার জন্য নিচে যে হরটা আছে সেই হরটাকে তুমি অর্ধেক করো। ভাইয়া আমি যদি 7কে অর্ধেক করি, 7কে অর্ধেক করলে কত পাবো? 3.5 পাবো। তাহলে নিচে যে সংখ্যাটা থাকবে সেটাকে অর্ধেক করবা। অর্ধেক করে কত পাই? 3.5। অর্ধেক যদি 3.5 হয়, এবার নিচে হরের অর্ধেক 3.5 পাইছো, এবার লবে যদি এই 3.5-এর চেয়ে বেশি থাকে তাহলে ওইগুলোকে ভাঙাবো। যেমন এখানে দেখো আমি 7কে যদি অর্ধেক করি কত পাই? 3.5। আচ্ছা ভাই উপরে কত আছে? পায়ের সাথে উপরে কত আছে বলো? পায়ের সাথে উপরে কত আছে? 1 কি 3.5-এর চেয়ে বড়? না, তাহলে এটাকে ভাঙাবো না, এটাকে আমি ভাঙাবো না। এবার এটার মধ্যে দেখো 14কে অর্ধেক করবা, 14কে অর্ধেক করলে কত? 7। 14কে অর্ধেক করলে 7। তাহলে এবার দেখো উপরে কত আছে? পায়ের সাথে 5 কি এর সাথে চেয়ে বড়? না।
এটাকেও ভাঙাবো না। এবার এটা আসলে দেখো তো 7কে অর্ধেক করলে কত পাই 3.5। বলো উপরে যে পায়ের সাথে যেটা আছে সেটা 3.5-এর চেয়ে বড় না? তাহলে হরকে অর্ধেক করলে আমি যে মানটা পাবো, লবে যদি এই 3.5-এর চেয়ে যদি বেশি দেখো তাহলে এটাকে ভাঙাবো। তাহলে এটাকে আমি কেন ভাঙাবো বলবো ভাইয়া? 7কে আমি অর্ধেক করলে কত পাই 3.5। দেখো তো পায়ের সাথে কত আছে 8 আছে, তাহলে এটা কি 3.5-এর চেয়ে বড় না? অবশ্যই বড়। তাহলে এটাকে ভাঙাইতে হবে, বুঝলাম? এবার আসো এটার মধ্যে কি আর করবো ভাইয়া? 14কে অর্ধেক করলে কত পাই 7 পাই। 14কে অর্ধেক করলে কত পাই 7 পাই। এবার বলো উপরে পায়ের সাথে কত আছে 9। দেখো তো এটা 7-এর চেয়ে বড় না? বড়। তাহলে এটাকে ভাঙাবো, এটাকে ভাঙাবো। তাহলে কোনটাকে ভাঙাবো এটা কি বুঝতে পারছো? তাহলে কোনটাকে ভাঙাবো সেটা তুমি মনে রাখবে কেমনে ভাইয়া? হরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে তুমি অর্ধেক করবা। অর্ধেক করার পর লবে যদি পায়ের সাথে ওই অর্ধেকের চেয়ে বেশি সংখ্যা থাকে তাহলে সেটাকে ভাঙাবো, আর যদি ছোট হয় তাহলে সেটাকে ভাঙাবো না। যেমন আমি প্রথম দুইটাকে ভাঙাই নাই কেন? কারণ এটাকে অর্ধেক করলে পাচ্ছি 3.5, কিন্তু পায়ের সাথে আছে 1। তাহলে 1 কি 3.5-এর চেয়ে বড় না? এই জন্য ভাঙাই নাই। দেখো 14কে অর্ধেক করলে কত পাই 7। বলো উপর আছে 5, তাহলে 7-এর চেয়ে কি 5 বড় না? এই জন্য এটাকে ভাঙা নাই। কিন্তু বাকি দুইটাকে ভাঙাইছি কেন? কারণ এটাকে তুমি যদি অর্ধেক করো তাহলে 3.5, কিন্তু উপর আছে 8। খেয়াল করছো পায়ের সাথে আছে 8, তাহলে সেটা কি 3.5-এর চেয়ে বড় না? অবশ্যই বড়। এই জন্য এটাকে ভাঙাবো। এটাকে দেখো 14কে অর্ধেক করবা, অর্ধেক করলে কত হয় বলো 7। উপরে কত আছে পায়ের সাথে 9, তাহলে বলো 9 7-এর চেয়ে বড় না? অবশ্যই বড়। এই জন্য এটাকে ভাঙাবো। তাহলে এটা আশা করি বুঝতে পারছো। তাহলে এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে তোমাকে প্রথম কাজ হচ্ছে ভাইয়া কোন ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে ভাঙাবো সেটা তুমি যাচাই করবা, এবং কীভাবে যাচাই করবা সেটা আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আসো তাহলে এটা গেল। তাহলে আসো তাহলে প্রথম দুইটাকে আমি ভাঙাবো না, এই দুটাকে হুবহু রেখে দিব। তাহলে দেখো sin স্কয়ার π/7 প্লাস sin স্কয়ার 5π/14 প্লাস। তাহলে এই দুটাকে ভাঙাবো না। এখন প্রশ্ন হচ্ছে ভাই এই দুটাকে কিভাবে ভাঙাবো, এই হচ্ছে প্রশ্ন। এই দুটাকে আমি কিভাবে ভাঙাবো? আচ্ছা কিভাবে ভাঙাবো সেটা শেখাচ্ছি। দেখো কোনটাকে ভাঙতে হবে সেটা বুঝছো। এখন প্রশ্ন হচ্ছে ভাই যেগুলোকে ভাঙাবো সেটা তো নির্ধারণ করলাম, এখন কিভাবে ভাঙাবো এটা বোঝাচ্ছি। দেখো তুমি ভাই কীভাবে ভাঙাবা সেটা দেখো। sin স্কয়ার একটু খেয়াল করবা, আমি নিচে 7 লিখে দিচ্ছি। দেখো নিচে 7 লিখে দিচ্ছি, দেখো বুঝো খেয়াল করো কীভাবে ভাঙাবো সেটা। আচ্ছা 7 ভাইয়া 7-এর অর্ধেক কত? 7-এর অর্ধেক হচ্ছে 3.5। 7-এর অর্ধেক হচ্ছে কত? 3.5। এবার এই 3.5-এর গুণিতক নিবা, মানে এটাকে গুণ করতে থাকবা পূর্ণ সংখ্যা দিয়ে, 1 দিয়ে গুণ করবা, তারপর 2 দিয়ে। দেখো তাহলে প্রথমে কীভাবে ভাঙাবো সেটা হচ্ছে প্রথমে যে হরে যে সংখ্যাটা থাকবে তার অর্ধেক করব। অর্ধেক করে কত পাই 3.5। এবার 3.5-এর আমরা গুণিতক নিব। গুণিতক মানে কি এটাকে গুণ করে যাব। 3.5-কে 2 দিয়ে গুণ করলে 7। আবার এটার সাথে যদি তুমি 3.5-এর সাথে 3 গুণ করো তাহলে দেখো 3.5-এর সাথে প্রথমে 1 গুণ করলাম, 3.5 পেলাম, 2 গুণ করলে 7 পাই, এরপর 3 গুণ করলে কত পাবো 10.5। তাহলে এগুলো কি বলো তো 3.5, এটার যে অর্ধেক করছি, অর্ধেক কত 3.5-এর গুণিতক না? এবার বলো এই গুণিতকগুলোর মধ্যে ভাইয়া দেখো এই গুণিতকগুলোর মধ্যে বলো তো 8 পাই এই সংখ্যাটা 8 পাই, এটা কার কাছাকাছি? 3.5-এর কাছাকাছি নাকি 7-এর কাছাকাছি নাকি 10.5-এর কাছাকাছি? তাহলে ডেফিনেটলি দেখো তো ভাইয়া 7-এর কাছাকাছি না, কারণ 7 8 এগুলো পরস্পর কি কাছাকাছি সংখ্যা না? তাহলে আমি উপরের 8 পাইকে ভাঙাবো হচ্ছে 7-এর মাধ্যমে। তাহলে কার মাধ্যমে ভাঙাবো সেটা আমি নির্ধারণ করবো কেমন ভাইয়া? 7-কে আমি অর্ধেক করব, অর্ধেক করে কত পাইছি 3.5। এবার 3.5-এর গুণিতক নিব, 1 দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করবো। তাহলে আমি 3টা সংখ্যা নিছি। এই 3টা সংখ্যার মধ্যে উপরে কি আছে 8 পাই। 8 পাইটা এই 3টা সংখ্যার মধ্যে কার কাছাকাছি সংখ্যা? 7-এর কাছাকাছি। তাহলে 7 দিয়ে ভাঙাবো। তাহলে ভাই বলো তো 8 পাইকে কি লেখা যায়? 7 পাই প্লাস পাই। এই যে ভাঙানো হয়ে গেছে, ক্লিয়ার? এবার আসো পরেরটা দেখো, প্লাস sin স্কয়ার। খেয়াল করি ভাইয়া একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, বলো হরে কত আছে 14 আছে না? হরে কত আছে 14। ভাইয়া 14-কে অর্ধেক করবো, অর্ধেক করলে কত পাই 7। অর্ধেক করলে কত পাই 7। এবার 7-এর গুণিতক নিবা, 14 21 28, এই যে গুণিতক নিলাম। এবার এই গুণিতকগুলোর মধ্যে আমি কোনটার মাধ্যমে ভাঙাবো বলো? এই 9 পাই এগুলোর মধ্যে কার কাছাকাছি সংখ্যা? 9 পাই সাথে কোন সংখ্যাটা কাছাকাছি আছে? 7 কাছাকাছি আছে, তাই না? কারণ 14 বেশি হয়ে যাচ্ছে। 9 আর 7-এর মধ্যে ব্যবধান 2, কিন্তু 9 আর 14-এর মধ্যে ব্যবধান কত বলো তো 5। তাহলে কাছাকাছি কোনটা হচ্ছে 7। তাহলে উপরের টাকা ভাঙাবো 7 দিয়ে। তাহলে কীভাবে ভাঙাবো? 7 পাই লিখবো, বলো 9 পাই মিলানোর জন্য কত যোগ করতে হবে? 2 পাই। আশা করি ভাঙানো ব্যাপারটা ক্লিয়ার। তাহলে এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে কীভাবে ভাঙাবো, প্রথম হচ্ছে কোনগুলোকে ভাঙাবো সেটা নির্ধারণ করব, 2 নাম্বার কীভাবে ভাঙাবো, দুইটাই বুঝাই দিছি।
ওকে, এবার আসো সাইন স্কয়ার পাই বাই 7 সাইন স্কয়ার 5 পাই বাই 14 প্লাস সাইন স্কয়ার। ভাইয়া খেয়াল করি, এবার এই 7টাকে আমি দুইটার সাথে আলাদা আলাদা লিখবো। বলো 7 পাইয়ের সাথে যদি 7কে আলাদা লিখো তাহলে 7 7 কাটা যাবে, এখানে থাকবে পাই, প্লাস পাইয়ের সাথে 7কে লিখবো তাহলে পাই বাই 7 প্লাস পরেরটা দেখো তো সাইন স্কয়ার বলো এই 7 পাইয়ের সাথে 14 কিন্তু দুইটার সাথে আছে। হ্যাঁ, এই যে এই 14টা কিন্তু দুইটার সাথে আছে, তাহলে 7 পাই আর 14 এই দুটাকে আলাদা করে লিখলে কত লেখা যায় বলো তো? পাই বাই 2 লেখা যায়। প্লাস পরেরটাকে দেখো তো 2 পাইয়ের সাথে কত লিখবো? 14। বলো 2 পাইয়ের সাথে যদি 14 লিখো তাহলে কত পাবা বলো তো ভাইয়া? পাই বাই 7 পাবা। আশা করি এটা বুঝতে পারছো, ক্লিয়ার? এবার আসো এই দুটাকে ভাঙাইছি আর কি আলাদা আলাদা করে। এবার দেখো সাইন স্কয়ার পাই বাই 7 প্লাস সাইন স্কয়ার 5 পাই বাই 14। ভাইয়া দেখো, তুমি এই স্কয়ার থাকলে কোন চতুর্ভাগে পড়ছে সেটা নিয়ে চিন্তা করবে না। কেন বলো তো? কারণ চতুর্ভাগ অনুযায়ী আমরা জানি চিহ্ন প্লাস মাইনাস বসাতে হয়, কিন্তু স্কয়ার থাকলে সে প্লাস মাইনাসটা আসলে কোনো ইফেক্ট পড়ে না। কারণ মাইনাসের উপর স্কয়ার করলে সেটাও প্লাস, প্লাসের উপর স্কয়ার করলে সেটাও প্লাস। তো স্কয়ার যদি দেখো তাহলে চিহ্ন নিয়ে কোনো কিছু চিন্তা করবে না, অলওয়েজ এটা পজিটিভ হবে। তুমি শুধু চেক করবা পরিবর্তন হবে নাকি হবে না, এটা ক্লিয়ার? আচ্ছা, তো বলো পায়ের সাথে পূর্ণ সংখ্যা আছে না? অবশ্যই আছে। পায়ের সাথে কত আছে? 1। তাহলে পায়ের সাথে পূর্ণ সংখ্যা থাকলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয় না, তাই না? তাহলে সাইন স্কয়ার থেকে যাবে, সাইন স্কয়ার এখানে কি থাকবে? পাই বাই 7। ওকে, বলো পরেরটা বলো তো ভাইয়া। পায়ের সাথে পূর্ণ সংখ্যা আছে না ভাইয়া? পায়ের সাথে তো ভগ্নাংশ আছে 1/2, এটা ভগ্নাংশ না? তাহলে পায়ের সাথে ভগ্নাংশ থাকলে পরিবর্তন হবে, সাইন পরিবর্তন হয়ে কী হবে? কস। তাহলে এখানে হবে কস স্কয়ার, এখানে কত আছে? পাই বাই 7। এখন কোন চতুর্ভাগে পড়ছে সেটা দেখার চিন্তা করবো না, কেন স্কয়ার আছে এই জন্য। আর যদি স্কয়ার না থাকে, কিউব থাকে, তারপর 1 থাকে, তাহলে সেক্ষেত্রে চিহ্নটা হিসেব করতে হবে। তাহলে ভাইয়া এবার দেখো তো ভাইয়া, এই যে আমাকে বলো তো ভাইয়া, সাইন স্কয়ার পাই বাই 7 কস স্কয়ার পাই বাই 7 এই দুইটা মিলে কত হবে? 1 হবে। এই যে 1 লিখলাম, প্লাস পরেরটা বলো। এবার আসো এই দুইটার মধ্যে ভাইয়া ভাঙাবো কোনটা? বলো এই দুইটার মধ্যে আমি ভাঙাবো হচ্ছে লবে যেটা বড় সংখ্যা সেটা। বলো পাই বড় নাকি 5 পাই বড়? 5 পাই বড়। তাহলে এই দুইটার মধ্যে আমরা সবসময় বড়টাকে ভাঙাবো, তাহলে আমি এটাকে ভাঙাবো, এটাকে রেখে দিই। তাহলে সাইন স্কয়ার পাই বাই 7 প্লাস সাইন স্কয়ার। বলো এটাকে ভাঙানোর উপায় কি ভাইয়া? তোমাকে বলছিলাম অলরেডি, দেখো 14 লিখবা, নিচে লিখে দিবা। এবার বলো 14 অর্ধেক করো, অর্ধেক করলে কত পাই? বলো 7, 7-এর গুণিতক নাও 14, তারপর 21, তাই না? এবার বলো এই যে গুণিতকগুলোর মধ্যে পায়ের কাছাকাছি কোন সংখ্যাটাই? এটা পায়ের কাছাকাছি হচ্ছে 7। তাহলে আমি উপরের 5 পাইকে 7-এর মাধ্যমে প্রকাশ করবো। তাহলে কীভাবে লিখবো বলো? 7 পাই, এটা 5 পাই মিলানোর জন্য কত বিয়োগ করতে হবে? 2 পাই বিয়োগ করতে হবে। আশা করি ক্লিয়ার এটা। এবার দেখো ভাইয়া 1 প্লাস সাইন স্কয়ার পাই বাই 7 প্লাস সাইন স্কয়ার, ভাই এটাকে আলাদা করি, 7 আর এটা যদি আলাদা করো তাহলে কত হবে? 5/2 মাইনাস 2 পাই ডিভাইড বাই 14 করলে কত পাবো? 5/7। এখন দেখো 1 প্লাস সাইন স্কয়ার 5/7 প্লাস বলো পাইয়ের সাথে ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ থাকলে পরিবর্তন হবে, সাইন পরিবর্তন হয়ে কী হবে? কস স্কয়ার, কস। তাহলে তারপরে স্কয়ার আছে এবং এটা আছে পাই/7। তো এখন দেখো ভাইয়া 1 প্লাস বলো সাইন স্কয়ার পাই/7 প্লাস কস স্কয়ার সরি এটা তো 7, দুঃখিত ভাইয়া, এটা তো 7। সাইন স্কয়ার পাই/7 প্লাস কস স্কয়ার পাই/7 মানে কত? 1। তাহলে 1 আর 1 যোগ করলে কত? 2। এটাই আনসার, এটাই আনসার। বুঝে গেছে? ক্লিয়ার ভাইয়া? ইনশাল্লাহ আমরা আরও একটা ম্যাথ দেখব, তারপর তোমাদের কাছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা কোন ম্যাথগুলো মানে এই ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে কোনগুলোকে ভাঙাবো সেটা আগে নির্ধারণ করবা, এবং সেটা নির্ধারণ করার প্রসেস ভাইয়া তোমাকে বলছি, এবং কিভাবে ভাঙাবো সেটার প্রসেস দেখাইছি। এই দুইটা জিনিস তুমি মনে রাখবা। ওকে, ক্লিয়ার বলছে? ওকে, ঠিক আছে, চলো আমরা আরেকটা ম্যাথ করি। আরেকটা ম্যাথ দেখো। আচ্ছা, এইটা একটু তুলো, এটা স্ক্রিনশট রাখো। এটা তোমার এই ম্যাথটা একটু আগে করছি।
ওইখানে সাইন স্কোয়ার দিয়েছিল আর এখানে কস স্কোয়ার আছে, পার্থক্য এই জায়গায়। তো এটাও আমাদের জন্য বাড়ির কাজ, এটা তোমাদের বই আছে, এটারও আনসার সেম, এটারও আনসার ভাইয়া সেম আসবে, এটারও আনসার তুমি পাবা, আনসার পাবা হচ্ছে 2। এটা নিজ দায়িত্ব করে নিও, কেমন? তাহলে এটা স্ক্রিনশট তুলে ফেলো। আচ্ছা ঠিক আছে, আমরা পরের ম্যাথ যাই। দেখো ওকে, এই ম্যাথটা দেখো, এই অঙ্কটা এটা বুঝো। দেখো ভাইয়া, প্রথমত ভাইয়া কি বলছি, মানে কোনগুলোকে ভাঙাবো সেটা আগে নির্ধারণ করো। দেখো কিভাবে নির্ধারণ করবা বলো, 17কে অর্ধেক করলে কত হয়? বুঝো ভাইয়া, 17কে অর্ধেক করলে কত হয়? 8.5, তাই না? 8.5 হয়। তাহলে 17 হরকে অর্ধেক করলে 8.5, তাহলে বলো উপরে পায়ের সাথে যেটা আছে সেটা 8.8, যে এটাকে যে অর্ধেক করছি সেই অর্ধেক মানে চেয়ে বেশি না? 8.5 এর চেয়ে 14 কি বেশি না? বেশি। তাহলে এটাকে ভাঙাবো, এই যে দাগ দিলাম, এটাকে কি ভাঙাবো? অবশ্যই। বলো 17কে ভাইয়া অর্ধেক করলে কত হয়? 8.5, কিন্তু উপরে দেখো তো পায়ের সাথে 8.5 এর চেয়ে বেশি আছে না? তাহলে বেশি থাকলে ভাঙাবো, কম থাকলে ভাঙাবো না, ঠিক আছে? এবার এটা দেখো, বলো ভাইয়া 34কে আমি যদি অর্ধেক করি 17 না, উপরে কিন্তু কত আছে পায়ের সাথে? 41, তাহলে 41 17 চেয়ে বড় না? তাহলে এটাকেও ভাঙাবো। তাহলে কোনগুলোকে ভাঙাবো সেটা নির্ধারণ করতেছি, বুঝা যাচ্ছে? তাহলে নির্ধারণ করবা কেমনে? ওই যে হরকে তুমি অর্ধেক করবা, যদি অর্ধেক করার পর সেই অর্ধেকের মানের চেয়ে লবের মান যদি বেশি হয় ভাঙাবো, সমান বা কম হলে ভাঙাবো না। ওকে, এবার এটা দেখো ভাইয়া, এটা তো একটু ভুল হয়েছে মেবি, এটা কি, দাঁড়াও আমাদের, আচ্ছা দাঁড়াও আমি এই ম্যাথটা একটু পর করে দিই, এই ম্যাথটা আগে এটা করে দিই। দেখো ভাইয়া এটা করে দিচ্ছি, এটা না আগে, আচ্ছা যেহেতু তুলসী, আচ্ছা করে ফেলি, যেহেতু তুলসী করে ফেলি, তোমার এরপর একটা তোমাদের বাড়ির কাজ দিব। দেখো আচ্ছা, তাহলে এগুলোকে ভাঙাবো, হ্যাঁ। তারপর এটার মধ্যে দেখো ভাইয়া 34, আচ্ছা 34কে অর্ধেক করে কত? বলো 34কে অর্ধেক করলে 17, উপরে কত আছে? 23, 17 চেয়ে বেশি, তাহলে এটাকেও ভাঙাবো। তো এগুলো সবগুলোকে ভাঙাইতে হবে, বুঝতে পারছো? সবগুলোকে ভাঙাইতে হবে। এখন আসো কীভাবে ভাঙাবো সেটা দেখো ভাইয়া, তাহলে সবগুলোকে ভাঙাবো, তাহলে এগুলো বাদ দিচ্ছি, সরি, তাহলে সবগুলোকে ভাঙাবো। এবার আসো তাহলে কীভাবে ভাঙাবো সেই হচ্ছে প্রশ্ন। আচ্ছা আমরা সেকেন্ড স্কেয়ার লিখি, সেকেন্ড স্কোয়ার, দেখো এখানে 17, ভালো করে বুঝো 17, ঠিক আছে 17। এবার 17কে অর্ধেক করলে কত হবে? 8.5। এবার 8.5 এর গুণিতক নাও। আচ্ছা 8.5 এর গুণিতক একটা কত হবে? 17, আবার আরেকটা হবে কত? 25.5, বুঝো? তাহলে 17কে হরকে অর্ধেক করার পর যে সংখ্যাটা পাবো তার গুণিতক নিবা। গুণিতক মানে 1 2 3 এরকম গুণ করে গুণফল বের করবো আর কি। তাহলে এবার বলো 14 পাই, এই যে এই গুণিতকগুলোর মধ্যে, এই গুণিতকগুলোর মধ্যে 14 পাইয়ের কাছাকাছি কোন সংখ্যাটা আছে বলো তো ভাইয়া? কাছাকাছি আসে তোমার 17 সংখ্যাটা, তাই না? দেখো 14 আর 14 পাই আর 17-র মধ্যে ব্যবধান হচ্ছে 3, কিন্তু বাকিগুলোর ব্যবধান কিন্তু বেশি। তাহলে এই হরকে অর্ধেক করার পর যে অর্ধেক সংখ্যাটা পাইছি তার গুণিতক নিব, 2-3টা গুণিতক নিব। এবার এই গুণিতকগুলোর মধ্যে কোন গুণিতকটা 14 পায়ের কাছাকাছি সেটা সিলেক্ট করব। তাহলে 14 পায়ের কাছাকাছি হচ্ছে 17, এই গুণিতকটা। তাহলে এই 14 পাইকে আমি 17-এর মাধ্যমে ভাঙাবো। তাহলে কীভাবে ভাঙাবো? দেখো আমি এখানে 17 পাই লিখবো, বলো ভাইয়া এখানে আছে 14 পাই, তাহলে মিলানোর জন্য কত করব? 3 পাই বিয়োগ করবো, এই যে ভাঙানো হয়ে গেছে। তাহলে ভাঙানোর ব্যাপারটা বুঝতে পারছো? সহজ না? আচ্ছা চল এরপর দেখি, মাইনাস সেকেন্ড স্কোয়ার, মাইনাস সেকেন্ড স্কোয়ার, বলো এবার এটার দিকে তাকা ভাইয়া 17, আচ্ছা ভাইয়া 17কে অর্ধেক করলে কত হয়? 8.5, 8.5। এবার 8.5, এই যে 17কে অর্ধেক করতেছি ভাইয়া, একটু খেয়াল করি, 17কে অর্ধেক করতেছি, তাহলে অর্ধেক করলে 8.5, গুণিতক নাও, গুণিতক নিলে 17, তারপর হচ্ছে কত? 25.5, তারপর হচ্ছে কত? 34। এই যে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে গুণিতক, হ্যাঁ। অর্থাৎ 8.5কে 1 2 দ্বারা গুণ করলে 17, 3 দ্বারা গুণ করলে এটা হয়, 4 দ্বারা গুণ করলে হয় 34 হয়। এরপর আরও আর কি, এখন বলো এই সংখ্যাগুলোর মধ্যে 39 পাই এটা কার কাছাকাছি? এই সংখ্যাগুলোর মধ্যে 39 পাই এটা কার কাছাকাছি ভাইয়া? এটা হচ্ছে 34-এর কাছাকাছি, তাই না? 34-এর সাথে এটা ব্যবধান কম বা বাকিগুলোর ব্যবধান বেশি। তাহলে আমি 39 পাই এটাকে ভাঙাবো কার মাধ্যমে? 34-এর মাধ্যমে। তাহলে কি করবো? এখানে তুমি 34 পাই দিবা, ভাই আবার বলো, সরি, এখানে তুমি 34 পাই দিবা, বলো এখানে আছে 39 পাই, তাহলে মিলানোর জন্য কত করবে বলো? আরও কত দরকার? 5 দরকার, তাহলে 5 পাই যোগ করে দাও। এই যে সহজ না ভাইয়া বিষয়টা? বুঝতেছো কত সহজ? দেখো আছে 34 পাই, কিন্তু তোমার লাগবে কত? 39, তাহলে কত যোগ করতে হবে? 5 যোগ করতে হবে। আচ্ছা পরেরটা,
প্লাস কট স্কোয়ার, এরপর দেখো ভাইয়া এটাও দেখো 34, তাই না? আচ্ছা 34 করলাম, 34-এর অর্ধেক করো 17, 17 গুণিতক নাও 34, আরও যদি গুণ করো তাহলে 34-এর সাথে আরও একটা 17 যোগ করো, তাহলে 34 যোগ 17 তাহলে কত হয় 51, তাই না? তাহলে এই 34 অর্ধেক করার পর এটা হচ্ছে অর্ধেকের গুণিতক 17, 34, 51। বলো আমার এখানে কি 41 না? বা 41 সংখ্যাটা এখানে কার কাছাকাছি, কোনটার কাছাকাছি? 34-এর কাছাকাছি না? তাহলে 41-কে ভাঙাবো 34-এর মাধ্যমে। কীভাবে? 34 পাই লিখে ফেলবো। বলো কত যোগ করলে 41 পাই মিলে 7 যোগ করলে, 7 পাই যোগ করলে, বুঝতেছো? আচ্ছা পরেরটা দেখো, মাইনাস কট স্কোয়ার, একটু খেয়াল করি 34, ওকে 34-এর অর্ধেক করলে কত হয় 17, 17 গুণিতক নাও, 17 গুণিতক নিলে 17, 34, 51। বলো এই সংখ্যাগুলোর মধ্যে 23 পাইটা কার কাছাকাছি হবে? বলো 23 পাইটা হচ্ছে 17-এর কাছাকাছি, তাহলে 17 দিয়ে ভাঙাবো, তাহলে কি লিখবা 17 পাই। বলো 17 পাইয়ের সাথে কত যোগ করলে তোমার 23 পাই মিলে? 6 পাই যোগ করলে, তাহলে লিখে ফেলো 6 পাই। এই যে বুঝতেছি। এবার আসো, এবার এইটুকু আশা করি বুঝতে পারছো ভাঙানোর ব্যাপারটা। এখন আসো ভাইয়া সেক স্কোয়ার আলাদা করি। বলো 34 পাই ডিভাইড বাই 34 করলে এখানে পাবা পাই, মাইনাস পরে পাবো হচ্ছে ভাইয়া 3/17, ওকে মাইনাস সেক স্কোয়ার। এটাকে যদি আলাদা করো তাহলে বলো এটাকে 34-কে 17 দিয়ে ভাগ করলে কত 2 পাই প্লাস 5 পাই বাই 17। আচ্ছা প্লাস এরপরেরটা দেখো কট স্কোয়ার। বলো এটাকে যদি আলাদা করো 34 পাই কাটা গেলে পাবে পাই প্লাস, এরপর দেখো উপর আছে 7 নিচে আছে 34, তাহলে কত হবে 7/34 মাইনাস কট স্কোয়ার। দেখো 17 পাই ডিভাইড বাই 34, তাহলে কত হবে এখানে পাই/2 প্লাস বলো 6 পাই/34, তাহলে উপরে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে এটা 3 পাই, 2 দিয়ে ভাগ করলে 3 পাই, আর এটাকে ভাগ করলে 17। এটা কি বুঝতে পারছো? এই যে এটাকে আলাদা করছে আর কি। এখন আসো ভাইয়া, এখন চেক করবা এই যে কোনটা পরিবর্তন হবে, চিহ্ন চেক করার দরকার নেই, কেন সবগুলোর মধ্যে স্কয়ার আছে না, সো স্কয়ার থাকলে চিহ্ন পরিবর্তন করবে না, মানে চিহ্ন হিসাব করতে হবে না, তুমি চেক করবা শুধু পরিবর্তন হবে নাকি হবে না এটা। বলো পাইয়ের সাথে কি পূর্ণ সংখ্যা আছে, তাহলে পরিবর্তন হবে না, তাহলে সেক স্কয়ার 3 পাই ডিভাইড বাই 17, ওকে মাইনাস বলো ভাইয়া পাইয়ের সাথে কি পূর্ণ সংখ্যা আছে, তাহলে পরিবর্তন হবে না, তাহলে সেক স্কয়ার 5 পাই/17, ওকে আচ্ছা প্লাস বলো পাইয়ের সাথে কি পূর্ণ সংখ্যা আছে, হ্যাঁ আছে, তাহলে পরিবর্তন হবে না, তাহলে কট স্কয়ার 7 পাই/34, ওকে আচ্ছা এবার বলো পাই/2 এর সাথে পূর্ণ সংখ্যা আছে না ভগ্নাংশ, তাহলে পরিবর্তন হবে, কট পরিবর্তন হবে কি হবে 10, তাহলে মাইনাস 10 স্কয়ার 3 পাই/17। এটুকু আশা করি বুঝতে পারছো। এখন দেখো ভাইয়া আমাদের সেই পরিচিত সূত্রটা দেখো ভাইয়া, সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা, এটা মানে কি 1 শিখছো না ছোটোবেলায়, তাহলে বলো তো ভাইয়া সেক স্কয়ার 3/17 মাইনাস 10 স্কয়ার 3/17, তাহলে সেক স্কয়ার থিটা মাইনাস 10 স্কয়ার থিটা মান কত 1, তাহলে এই দুইটা মিলে মান হলো 1, তাহলে আসো 1 মাইনাস এখানে কি আছে সেক স্কয়ার 5 পাই/17 প্লাস কট স্কয়ার 7 পাই/34, ঠিক আছে। এখন আসো এই দুটার মধ্যে কোনটাকে ভাঙাবো, লবে যেটা বড় সেটাকে ভাঙাবো, বলো 7 পাই বড় 5 পাই চেয়ে, তাহলে এটাকে ভাঙাবো, তাহলে আসো 1 মাইনাস সেক স্কয়ার 5 পাই/17, ভাইয়া যেভাবে ভাঙাচ্ছি না ওই কৌশলটা মনে রাখো, যতই কোডিং ম্যাথ দিক না কেন তুমি মিলাতে পারবা। দেখো প্লাস দেখো ভাঙানোর সিস্টেম দেখো কট স্কয়ার 34, ভাইয়া বলো 34-এর অর্ধেক কত, 34-এর অর্ধেক করলে কত হয় 17, 34-এর অর্ধেক করলে কত হয় 17 না, 34-এর অর্ধেক করলে কত 17। এখন বলো এরপর 34, ওকে বলো এই যে 17 34 এর মধ্যে 7 পাইয়ের কাছাকাছি কোনটা 17 নাকি 34, 17 কাছাকাছি, তাহলে 17কে দিয়ে ভাঙাবো, তাহলে কি লিখবো 17 পাই মাইনাস 10 পাই, এটা বুঝো। তাহলে হরকে অর্ধেক করবো, অর্ধেক করলে 34কে অর্ধেক করলে কত হয় 17 গুণিতক নাও 17 ইন্টু 34, তাই না, তো 17 34 এই দুটার মধ্যে কোনটা 7 পাইয়ের কাছাকাছি সংখ্যা 17, তাহলে 17 দিয়ে ভাঙাবো, ঠিক
ঠিক আছে, এবার আসো এটার মধ্যে থাকো, আমি এখানে করে দিই। হ্যাঁ, তাহলে 1 মাইনাস সেক স্কয়ার কত 5π/17, এবার দেখো প্লাস কট স্কয়ার। এবার এটাকে ভাঙায় দেখো, এটাকে আলাদা করো, তাহলে 17π/34, তাহলে এটা কি লেখা যায় বলো, π/2 লেখা যায়। মাইনাস পরেরটা বলো তো ভাইয়া, এখানে আছে 10π, নিচে 34, তাহলে 2 দিয়ে ভাগ করলে এখানে 5π, এটাকে 2 দিয়ে ভাগ করলে 17, তাহলে কি লিখবা 5π/17। দেখো 1 মাইনাস সেক স্কয়ার 5π/17, বলো পায়ের সাথে ভগ্নাংশ, তাহলে কট পরিবর্তন হয়ে কি হবে 10, তাহলে 10 স্কয়ার 5π/17। ঠিক আছে, এখন দেখো ভাইয়া সূত্র মিলানোর জন্য আমরা এখানে মাইনাস চিহ্ন কমন নিব, একটা মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন যদি কমন নিয়ে নাও তাহলে কি লেখা যায় বলো তো, সেক স্কয়ার 5π/17, মাইনাস চিহ্ন কমন নিলে এটা মাইনাস হয়ে যাবে, প্লাসটা এখানে হবে 10 স্কয়ার 5π/17। এখন তোমরাই বলো ভাইয়া 1 মাইনাস, বলো সেক স্কয়ার থিটা মাইনাস 10 স্কয়ার থিটা মান কত 1, তাহলে 1 মাইনাস 1 তার মানে কত 0, এটাই আনসার। সহজ না, বুঝা যেতে পারছি? ভাইরা বলো এটা কি বুঝতে পারছো, একটু জানাও তো ভাইয়াকে। আচ্ছা, আবু বকর বলছে ক্লিয়ার স্যার, ঠিক আছে। আচ্ছা, আবু বকর বলছে ক্লিয়ার স্যার, ওকে, পারা যাবে। আচ্ছা, ওকে। তো এখন দেখো তোমাদের জন্য এবার একটা বাড়ি কাজ দিচ্ছি। তো ভাইয়া তো 2টা করে দিছি, তাই না? এবার এটার মতো করে যতগুলো ম্যাথ আছে ভাইয়া যে প্রসেসে করছিস সেম প্রসেসে প্রত্যেকটা ম্যাথ তুমি মিলাইতে পারবা, ঠিক আছে? প্রতিটা ম্যাথ মিলাইতে পারবা। দেখো ভাইয়া তোমাদের জন্য এটা, আচ্ছা এটা কি তুলছো তোমরা? স্যার অনেক সহজ নিয়ম শিখলাম, ইনশাল্লাহ সব কিছু সহজে ত্রিকোণমিতি করিং না, বুঝছো? ত্রিকোণমিতির এই যে কৌশলগুলো যদি ধরতে পারো না, প্রত্যেকটা অধ্যায়ের ম্যাথগুলো মিলাইতে পারবা, ঠিক আছে? এত সহজ, তুমি জাস্ট জিনিসটা সহজভাবে শিখবা, সহজভাবে শিখলে এইগুলোকে সহজ লাগবে। এখন দেখো ভাইয়া এই যে এই নিয়মটা এটা করতে পারবা কিনা, এটা বাড়ি কাজ দিই, কি বলো? এটা বাড়ি কাজ, এটা হোমওয়ার্ক। হ্যাঁ, এটা হোমওয়ার্ক। প্রথম ভাইয়া কি বলছিলাম, এখানে 2টা জিনিস, কোন ত্রিকোণমিতিক অনুপাতকে ভাঙাবো সেটা নির্ধারণ করবা, 2 নাম্বার কীভাবে ভাঙাবো, 2টাই শিখেছি না? বলো এর মধ্যে বলো 17কে বা 18কে অর্ধেক করলে কত হয় 9, বলো উপরের লবটা 9-এর চেয়ে বেশি না, তাহলে এটাকে ভাঙাবো। বলো ভাইয়া 8কে অর্ধেক করলে কত হয় 4, 8কে অর্ধেক করলে কি হয় 4, তাহলে উপরে কত আছে বলো 5, তাহলে 4 চেয়ে বড় আছে, তাহলে এটাকে ভাঙাবো। 18কে অর্ধেক করলে কত 9, উপরে দেখো 37, ভাঙাবো। এটা বলো তো 8কে ভাই অর্ধেক করলে কত হয় 4, কিন্তু উপরে কত আছে 3, তাহলে বলো 3 কি 4 চেয়ে বড় না, তাহলে এটাকে ঠিক রাখবো, এটা ঠিক রাখবো, এটাকে পরিবর্তন করব না। তাহলে ভাঙাবো হচ্ছে এইগুলোকে, এই 3টাকে। তাহলে কীভাবে ভাঙাবো বুঝতে পারবা? এবার এই ম্যাথটা তোমরা বাসায় সলভ করবা। বলো এটা পারা যাবে? ঠিক আছে, শেষ। তাহলে ভাইয়া তোমাকে এই ধরনের ম্যাথগুলো শিখাইছি, ঠিক আছে? কোন ম্যাথগুলোকে টিটা ধরে করবা আর এই ধরনের ম্যাথগুলো কীভাবে করবা, এই 2টা জিনিস মনে রাখবা। সামনে আমরা বাকি অধ্যায়গুলোতে কিন্তু এই অঙ্কগুলো পাবা, ঠিক আছে? ওকে, তাহলে এটা তুমি নোট করে ফেলো। এবার আসো আমরা যোগফল নির্ণয় শিখবো। হ্যাঁ, এটুকু ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে। এখন আসো আমরা যোগফল নির্ণয় করবো। এই যে দেখো যোগফল নির্ণয়, দেখো এটা দেখবো, এটা দেখো একটু খেয়াল করো কি বলছে, যোগফল নির্ণয় করতে বলছে। হ্যাঁ, কত দেখো এখানে কতগুলো ত্রিকোণমিতিক অনুপাত দেখো, একটা sin θ দেওয়া আছে, একটা sin π/θ, পরেরটা sin 2π/θ, পরেরটা কি হবে sin 3π/θ, এর পরেরটা 4π/θ, এরপর 5π/θ, এরকম করে করে কত পর্যন্ত পদের যোগফল বের করতে বলছে, n+1তম, n+1তম পদ পর্যন্ত এই সবগুলোর যোগফল নির্ণয় করতে হবে। এখন প্রশ্ন করো ভাই, এখন মনোযোগ দিয়ে খেয়াল করো, তোমাকে যে সংখ্যাটা দিছে দেখো তো n+1, এই সংখ্যাটা কি? তোমাকে যদি বলি n+1, এটা কি সংখ্যা নির্দেশ করে? তাহলে ভাই এটা একই সাথে জোড় সংখ্যা নির্দেশ করে, একই সাথে বিজোড় সংখ্যা নির্দেশ করে। কেন? তোমাকে যদি বলি 2n, এই 2n কিন্তু একটা জোড় সংখ্যা,
তাই না? কারণ n এর মান তুমি যা বসাও সবসময় জোড় সংখ্যা পাবো না। n এর মান 1 বসাও, 2 বসাও, 3 বসাও, 4 বসাও, সবসময় কি সংখ্যা বলো? জোড় সংখ্যা। তাহলে 2n থাকলে আমি বুঝতাম এই পদের যে শেষ পদটা আছে সেই শেষ পদ হচ্ছে জোড় সংখ্যা নির্দেশ করে। কিন্তু আর যদি 2n-1 থাকতো, 2n-1 কিংবা 2n+1 এগুলো কিন্তু বিজোড় সংখ্যা নির্দেশ করে। তোমাকে আমি একটু লিখে দিই, 2n এটা কি নির্দেশ করে? জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা নির্দেশ করে। তারপর 2n+1 অর 2n-1 এগুলো বিজোড় সংখ্যা নির্দেশ করে। কেন জানো? কারণ n এর মান তুমি যা ইচ্ছা বসাও সবসময় বিজোড় সংখ্যা পাবা। যেমন আমি n এর মান যদি 2 বসাই, 2 2 4, 4 থেকে 1 বিয়োগ গেলে কত? 3, 3 কি বিজোড় সংখ্যা না? এটার মধ্যে দেখো n এর মান যদি 4 বসাও, 4 2 8, 8 এর সাথে 1 যোগ করছো 9, 9 কি বিজোড় সংখ্যা না? তাহলে 2n থাকলে সবসময় জোড় সংখ্যা নির্দেশ করবে, আর 2n+1 অর 2n-1 থাকলে এটা হচ্ছে বিজোড় সংখ্যা নির্দেশ করবে। এটা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। এটা একটু লিখে ফেলো তো তোমরা, এটা বিজোড় সংখ্যা নির্দেশ করবে। আর যদি কখনো n+1 দেখো বা এটা একই সাথে জোড়, একই সাথে জোড় সংখ্যা, সরি একই সাথে জোড় ও বিজোড় সংখ্যা নির্দেশ করবে। কেন? কারণ n এর মান তুমি যে কোনো সংখ্যা বসালে কখনো কখনো জোড় হবে, কখনো কখনো বিজোড় হবে। তোমাকে এক্সাম্পল দিই, বা n এর মান 1 বসাও, 1 বসালে 1 1 যোগ করলে কত? 2, 2 সংখ্যাটা কি? জোড়। n এর মান 2 বসাও, 2 আর 1 যোগ করলে কত? 3, 3 সংখ্যাটা কি? বিজোড়। তাহলে এই n+1 এই ধরনের যদি পদ দেখো, মানে এই ধরনের যদি তোমার রাশি দেওয়া থাকে, তাহলে বুঝে নিবা এটা একই সাথে জোড় সংখ্যা, এটি একই সাথে বিজোড় সংখ্যা। ক্লিয়ার? এবার আসো এই ধরনের ম্যাথগুলো আমরা কিভাবে সমাধান করব। সমাধান করার প্রসেসটা শুনো। যদি জোড় সংখ্যা হইতো তাহলে আমি n এর সবগুলো মান জোড় সংখ্যা বসাইতাম, 2 4 6 এরকম বসাইতাম। যদি শেষে 2n+1 হইতো তাহলে এটা বিজোড় সংখ্যা নির্দেশ করতো না, তাহলে আমি n এর কেমন মান বসাইতাম? n এর মান বসাইতাম বিজোড় সংখ্যা 1 3 5 এরকম। বুঝতেছো? কিন্তু এখানে কি দেওয়া আছে? n+1, তাহলে n+1 একই সাথে জোড় সংখ্যা নির্দেশ করে, একই সাথে বিজোড় সংখ্যা নির্দেশ করে। এই টাইপের যদি ম্যাথ আসে তাহলে এই ম্যাথগুলো তুমি সমাধান করবা কিভাবে জানো? n এর মান জোড় বসাবা, n এর মান বিজোড়, আচ্ছা ধরো n এর মান তুমি বিজোড় বসাইলা, বিজোড় বসানোর পর এই পুরো পদের যোগফল নির্ণয় করবা n এর মান বিজোড় সংখ্যা ধরে। বুঝতেছি? এর পরের ধাপে আমি n এর মান জোড় সংখ্যা ধরে এই পুরো পদের যোগফল বের করব। কেন? n এর মানে একবার কেন জোড় ধরতেছি আর একবার কেন বিজোড় ধরতেছি? কারণ আমাদের যে রাশিটা দেওয়া আছে n+1 সেটা একই সাথে জোড় সংখ্যা নির্দেশ করে, একই সাথে বিজোড় সংখ্যা নির্দেশ করে। সো কখনো যদি এরকম আসে যে এমন একটা তোমাকে রাশি দিল যেটা একই সাথে জোড় সংখ্যা, একই সাথে বিজোড় সংখ্যা, এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে তুমি n এর মান একবার বিজোড় ধরে এটার যোগফল বের করবা, n এর মান একবার জোড় ধরে এটার যোগফল বের করবা। আশা করি বুঝতে পারছো। আর যদি এটা থাকে তাহলে শুধু জোড় সংখ্যা ধরে বের করবা, আর যদি 2n+1 অথবা 2n-1 এই রাশিটা থাকে তাহলে শুধু বিজোড় সংখ্যা ধরে ম্যাথগুলো করবা। বুঝতে পারছি? ওকে, এখন আসো তাহলে আমরা আসো n এর মান প্রথমে বিজোড় বসাবো। হ্যাঁ, তো n এর বিজোড় দুইটা মান দেখো, বিজোড়ের মধ্যে দুইটা মান সিলেক্ট করব, জোড়ের মধ্যে দুইটা মান সিলেক্ট করব। এই দুইটা মানের জন্য কি কি মান আসে সেটা তুমি বুঝতে পারলেই আর বাকিগুলো করার দরকার নেই। আসো ভাইয়া আমি n = 1 বসাবো। n = 1 হলে একটু খুব সাবধান, দেখো n 1 বিজোড় সংখ্যা না ভাইয়া, লক্ষ্য করো তো n এর মান এখানে 1 বসাও, একটু মনোযোগ দিয়ে বুঝো। n এর মান 1 বসাও ভাইয়া, 1 আর 1 যোগ করলে কত? 2। তাহলে আমাকে কত পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে হবে? আমাকে বলছে n+1 পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। এখন আসো n এর মান আমরা প্রথমে কি ধরে নিছি? 1। তাহলে n এর মান যদি 1 হয় তাহলে 1 + 1 কত? 2 নির্দেশ করতেছে না? তাহলে কত পদ পর্যন্ত যোগফল নির্ণয় করব? n এর মান 1 যদি হয় তাহলে আমাকে কত পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে হবে? 2 পদ। তাহলে দুইটা পদ নাও, এক প্রথম পদ, দ্বিতীয় পদ। তাহলে n = 1 হলে আমরা যোগফল নির্ণয় করব হচ্ছে কত? sin θ প্লাস sin phi প্লাস θ। আচ্ছা, এখন প্রশ্ন করতে পারো ভাই আপনি দুইটা কেন পদ নিলেন? কারণ আমি n এর মান 1 বসানোর পর দেখতেছি এই 1 আর 1 যোগ করলে কত হয়? 2। তাহলে আমাকে 2 পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে হবে, এই জন্য প্রথম দুইটা পদ নিছি। ঠিক আছে, এখন আসো sin θ ভাইয়া পায়ের সাথে কি আছে? পায়ের সাথে হচ্ছে পূর্ণ সংখ্যা আছে, তাহলে পূর্ণ সংখ্যা থাকলে সাইন পরিবর্তন হয়ে cos হবে, তাহলে cos θ। এবার কিন্তু চিহ্ন হিসাব করতে হবে, কারণ স্কয়ার নাই। বলো 5 + θ, একটু লক্ষ্য করি 5 + θ, 5 মানে কি? 180। মনে আছে 180 সাথে আরও কিছু যোগ হচ্ছে, তাহলে সেটা তৃতীয় চতুর্ভাগে চলে গেল না? বা তৃতীয় চতুর্ভাগে পজিটিভ কে কে জানো? তৃতীয় চতুর্ভাগে হচ্ছে tan আর cot পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। তাহলে তৃতীয় চতুর্ভাগে সাইন কি নেগেটিভ না? অবশ্যই নেগেটিভ, তাহলে এই জন্য সামনে একটা মাইনাস চিহ্ন বসবে। ঠিক আছে, আচ্ছা লিখছো? লিখেছে? সরি এই কী করলাম, হাই রে,
আমি কি করতেছি, উল্টাপাল্টা হয়ে গেছে ওর, কি করলাম দেখো, পাই সরি একটু দুঃখিত আমি, পায়ের সাথে কি আছে, পূর্ণ সংখ্যা 1 আছে, তাহলে পায়ের সাথে পূর্ণ সংখ্যা থাকলে এই ত্রিকোণমিতিক অনুপাতের কি কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হবে না, তাহলে সাইন থেকে যাবে, তাহলে সাইন থিটা। এখন আসো চিহ্ন নির্ধারণ করবো, ভাইয়া বলো তো এটা কোন চতুর্ভাগে বসছে, এই পাই প্লাস থিটা 180-র সাথে কিছু যোগ করতেছো, তাহলে তৃতীয় চতুর্ভাগে চলে গেল না, তৃতীয় চতুর্ভাগে সাইন কি নেগেটিভ, এই জন্য সামনে একটা মাইনাস, তাহলে ভাইয়া বলো সাইন থিটা মাইনাস সাইন থিটা যোগফল কত 0, তাহলে n ইকুয়াল টু 1 হলে আমার এই দুইটা পদের যোগফল কত হচ্ছে 0। এবার আসো n ইকুয়াল টু 3 নিয়ে যাই, প্রথমে বিজোড় সংখ্যা নিচ্ছি, তাহলে প্রথমে 1 নিলাম এরপর 3, n ইকুয়াল টু 3 হলে ভাইয়া বলো n ইকুয়াল টু যদি 3 হয় তাহলে আসো কয়টা পদ পর্যন্ত যোগফল নির্ণয় করবো, এটা দেখো n এর মান 3 বসাও, তাহলে 3 প্লাস 1, তাহলে 3 প্লাস 1 মানে কত 4, তাই না, তাহলে আমাকে কয়টা পদের যোগফল বের করতে হবে, 4টা পদের, আসো 4টা পদ নিই, তাহলে প্রথম পদ সাইন থিটা প্লাস দ্বিতীয় পদ হচ্ছে কত সাইন ফাই প্লাস থিটা, ঠিক আছে, এরপর তৃতীয় পদ কত সাইন 2 ফাই প্লাস থিটা, এরপর তাহলে কয়টা পদ হলো 3টা, কিন্তু নিতে হবে 4টা, তারপর আরেকটা পদ কত হবে সাইন 3 ফাই প্লাস থিটা, এটুকু ক্লিয়ার। এবার আসো এটার মান বের করি, বলো সাইন থিটা ঠিক আছে ভাইয়া, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো, পাইয়ের সাথে কি আছে পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা থাকলে সাইনের পরিবর্তন হবে না, তাহলে সাইন থেকে যাবে, তাহলে সাইন থিটা, বা এটা কোন চতুর্ভাগে বসছে 180-র সাথে থিটা যোগ করতেছো তৃতীয় চতুর্ভাগে সাইন কি নেগেটিভ, এই জন্য একটা মাইনাস, ক্লিয়ার। এবার আসো পরেরটা দেখো পায়ের সাথে পূর্ণ সংখ্যা আছে, তাহলে পায়ের সাথে পূর্ণ সংখ্যা থাকলে সাইনের কোনো পরিবর্তন হবে না, তাহলে সাইন থেকে যাবে, তাহলে সাইন থিটা। ভাইয়া বলো 2 পাই মানে কত 360, তাহলে 360-এর সাথে থিটা যোগ করতেছো, তার মানে দেখো তো এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা কত 360 না, 360-এর সাথে আরও কিছু যোগ করতেছো, তাহলে কোন চতুর্ভাগে চলে গেলো, প্রথম চতুর্ভাগে, বলো প্রথম চতুর্ভাগে সবগুলো কি পজিটিভ, অল পজিটিভ না, তাহলে সাইন পজিটিভ, এই জন্য সামনে একটা প্লাস। ওকে, এবার আসো পরেরটা বলো 3 পাই, তাহলে পায়ের সাথে কি পূর্ণ সংখ্যা আছে না, আছে, তাহলে সাইনের পরিবর্তন হবে না, তাহলে সাইন থিটা। এখন বলো ভাইয়া এটা কোন চতুর্ভাগে 3 পাই, আসো হিসাব করে দেখাই তোমাকে ভাইয়া হিসাব করে দেখাই, দেখো 3 পাই, দেখো এইখান থেকে এটুকু কত পাই 1 পাই, এটা কত 2 পাই, এই যে 2 পাই, এখানে কত 3 পাই, তাই না, বলো 3 পাইয়ের সাথে থিটা যোগ করতেছো, তাহলে এটা কোন চতুর্ভাগে চলে আসলো, তৃতীয় চতুর্ভাগে সাইন কি নেগেটিভ না, এই জন্য সামনে একটা মাইনাস চিহ্ন বসবে। বলো এবার ভাইয়া সাইন থিটা মাইনাস সাইন থিটা 0 প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা 0, তাহলে আমরা কি দেখতেছি বলো তো, n এর মান যদি বিজোড় সংখ্যা হয়, n এর মান বিজোড় সংখ্যা হলে n ইকুয়াল টু 1 অথবা n ইকুয়াল টু 3, বিজোড় সংখ্যা হলে এই পুরো পদের যোগফল হবে সবসময় কত 0, তুমি ওর বাসায় n ইকুয়াল টু 5 নিয়ে করো, দেখবা তাও 0 পাচ্ছ, তো এত কিছু করার দরকার হবে না, তুমি দুইটা নিয়ে দেখালে হবে, n এর মান 1 হলে 0 হচ্ছে, 3 হলে 0 হচ্ছে, তাহলে এটুকু এখান থেকে সিদ্ধান্ত নিয়ে নিব n এর মান বিজোড় হলে এইটার যোগফল কত আসে 0 গেল। এখন চেক করতে হবে জোড় নিয়ে, কেন, কারণ n+1 এটা হচ্ছে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা দুইটাই নির্দেশ করে, ঠিক আছে। এখন আসো ওকে, এবার আসো এর পরেরটা দেখো, তাহলে আমরা বিজোড় সংখ্যা নিয়ে হিসাব করলাম, এবার আসো এখন হচ্ছে জোড় সংখ্যা নিয়ে হিসাব করবো, দেখো এটা মুছি, দেখো ভাইয়া সহজ আছে, ঠিক আছে, সরি, এবার আসো n ইকুয়াল টু জোড় সংখ্যা 2 হলে, চলো আচ্ছা n ইকুয়াল টু 2 হয় তাহলে কয়টা পদ পর্যন্ত যোগফল বের করবো, দেখ এটা বলে দিবে, n এর মান 2 বসাও, তাহলে 2 প্লাস 1 তার মানে কত 3, তাহলে 3টা পদের যোগফল বের করবো, তাহলে প্রথম 3টা পদ নিবা, কত নিব সাইন থিটা প্লাস সাইন ফাই প্লাস থিটা, দুইটা পদ নিলাম, এরপর প্লাস সাইন 2 পাই প্লাস থিটা, বলো সাইন থিটা। এখন এটা কি আর বলতে হবে ভাই তোমাকে, একটু আগে তোমাকে দেখাইছি না পাই পূর্ণ সংখ্যা, তাহলে সাইন পরিবর্তন হবে না, থিটা, বলো এটা কোন চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে সাইন কি নেগেটিভ, সামনে মাইনাস প্লাস, পায়ের সাথে কত আছে 2 পূর্ণ সংখ্যা পরিবর্তন হবে না, সাইন থিটা, 360-এর সাথে থিটা যোগ করছো প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, এই জন্য প্লাস, বলো সাইন থিটা মাইনাস সাইন থিটা কাটা, তাহলে যোগফল কত আসছে সাইন থিটা, তাহলে যোগফল কত আসছে সাইন থিটা, তাহলে n এর মান জোড় হলে যোগফল কত হয় সাইন থিটা, চলো n এর মান এবার কত বসাবো 4, n ইকুয়াল টু 4 হলে, বলো n ইকুয়াল টু 4 হলে কয়টা পদ নিব, দেখো 4 প্লাস 1, তাহলে 4 প্লাস 1 মানে কত 5, তাহলে তোমাকে 5টা পদ নিতে হবে, দেখো সাইন থিটা প্লাস সাইন 5 প্লাস থিটা
প্লাস সাইন 2 প্লাস থিটা, তিনটা, তারপর সাইন 3 প্লাস থিটা প্লাস সাইন 4 প্লাস থিটা। এই যে দেখো 1 2 3 4 5, পাঁচটা কেন পথ নিছি? কারণ n এর মান 4 হলে 4 + 1 টোটাল 5টা পথ হয়। এখন ভাইয়া দেখো এই যে একটু আগে তোমরা কি খেয়াল করছো, একটা জিনিস খেয়াল করছো? দেখো একটু আগে কোথায় ভাইয়া, এই যে দেখো তো এইটার দেখো সাইন থিটা থেকে শুরু করে 3 পাই, অর্থাৎ প্রথম 4টা পদের, দেখো ভাই এখান থেকে দেখো থিটা, ফাই থিটা, 2 ফাই থিটা, 3 ফাই থিটা, প্রথম 4টা পদের আমি যোগফল কত পাইছি? 0 পাইছি না? দেখো তো এখান থেকে এটা তো বুঝাইছি, প্রথম 4টা পদের যোগফল কত পাইছি? 0। তাহলে আমি এখানে একেবারে সরাসরি বসাই দিচ্ছি, বুঝে নিও ভাইয়া। এই যে এই যে এই যে ভাইয়া যেটা করতেছি দেখো, এই যে 4টা পদ, প্রথম 4টা পদ, এই যে এই পর্যন্ত তুমি যদি ক্যালকুলেশন করো, এই প্রথম 4টা পদের যোগফল কত আসবে? 0। তাহলে 0 বসাই দাও। পরেরটা বাদ দেখো, পরেরটা দেখো ভাইয়া, সাইন এখানে বলো পায়ের সাথে কি আছে? পূর্ণ সংখ্যা, তাহলে পরিবর্তন হবে না, তাহলে সাইন থিটা। এখন আসো চিহ্নটা কি হবে দেখি, দেখো একটু খেয়াল করি, এই যে এটা হচ্ছে দেখো, আচ্ছা কয়টা? 4 পাই, তাহলে এখানে হচ্ছে 1 পাই, তারপর এখান থেকে 2 পাই, তারপর 3 পাই, তারপর 4 পাই, এই জায়গায় 4 পাই। এবার 4 পাইয়ের সাথে যেটা যোগ করতেছো, তাহলে কোন চতুর্ভাগে চলে গেলো? প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগে অল্প জীব, সামনে প্লাস, তাহলে এটার মান কত আসতেছে? সাইন থিটা। তাহলে এবার বলো তো একটা জিনিস কি চিন্তা করতেছো? এবার তুমি দেখো যোগফল কি হবে বলো? n এর মান জোড় সংখ্যা হলে আমার যোগফল আসে সাইন থিটা, আর n এর মান বিজোড় সংখ্যা হলে দেখো 1 আর 3 হলে যোগফল কত আসছে? 0। এটা সুন্দর করে লিখে দিবা, এই যে এই জায়গায় সুন্দর করে লিখে দিবা, এই যে উত্তর এখানে লিখবা, n এর মান বিজোড় হলে যোগফল 0 এবং n এর মান জোড় হলে যোগফল n এর মান জোড় হলে যোগফল কত পাইছি? সাইন থিটা। তো এটাই হচ্ছে আনসার। সুন্দর করে এটা লিখে দিবা। এই যে এটা বোঝা গেছে কিনা ভাইকে এবার কমেন্টে জানাও। তাহলে যোগফল নির্ণয় করতে পারবা? আচ্ছা কানিস ফাতেমা ভাইয়া এইমাত্র কারেন্ট আসছে। আচ্ছা কারেন্ট যেহেতু এখন তো ক্লাসগুলো রেকর্ডিং থাকবে, তো শুরু থেকে দেখে নিও। আচ্ছা তাহলে বলো যোগফল নির্ণয় করতে পারবা? যারা ক্লাস করছো সবাই জানাও, যারা ক্লাসে আসো সবাই জানাও। আচ্ছা ভাইয়া প্রথম পদ কেন, তারপর 3টা পদ কেন? এটা নেওয়া হয়েছে তোমার n এর মানের উপর। দেখো আমি যখন n এর মান 2 বসাচ্ছি, তাহলে n এর মান 2 হলে 2 + 1, তাহলে 2 + 1 মানে কত? 3। তাহলে 3টা পদ নিতে হবে। তাহলে 3টা পদ মানে কি? প্রথম থেকে শুরু করে 3টা পদ, এই জন্য প্রথম থেকে শুরু করে 3টা পদ নিছি। এবার দেখো n এর মান যখন 4 হয়, তাহলে 4 যদি বসাও, 4 + 1 তার মানে কত? 5। তাহলে 5টা পদের যোগফল নিতে হবে। তাহলে শুরু থেকে প্রথম 5টা পদ নিছি, 5টা পদের যোগফল বের করছি, এটাই। ঠিক আছে, তাহলে এবার আসো আরেকটা দেখাই তোমাদেরকে। এই যে এটা দেখো, এই যে এটা দেখো ভাইয়া, এটা দেখো এই অঙ্কটা করে দিচ্ছি। হ্যাঁ এখানে দেখো cos থিটা প্লাস cos পাই থিটা প্লাস cos 2 পাই থিটা, এরকম ডট ডট করে কত পর্যন্ত? cos n পাই প্লাস থিটা, এইটুকু পদ পর্যন্ত, এই পর্যন্ত পদের যোগফল নির্ণয় করতে বলছে। তাহলে ঠিক আগের মতো এখানে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রাখলাম। আচ্ছা ভাইয়া নাইলে করে দিচ্ছি। n এর মান আমি প্রথমে বিজোড় বসে একটা যোগফল বের করব, n এর মান জোড় বসে একটা যোগফল বের করব। সো বিজোড়ের জন্য যে রেজাল্ট আসে, জোড়ের জন্য অনেক সময় সেম রেজাল্ট আসতে পারে। অনেক সময় দেখবা n এর মান জোড় সংখ্যা হলো যে যোগফল, n এর মান বিজোড় সংখ্যা হলো সেম যোগফল। কিন্তু অনেক সময় এরকমও দেখা যায়, এবং একটু আগে দেখছো n এর মান বিজোড় হলে একটা রেজাল্ট যোগফল আসে, n এর মান জোড় হলে আরেকটা রেজাল্ট আসে। তাহলে অনেকভাবে হইতে পারে। ঠিক আছে, তাহলে চলো আমরা প্রথমে বিজোড় বসাই চেক করি। বলো আমি প্রথমে n = 1 হলে, n = 1 প্রথমে বিজোড় নিচ্ছি। ভাইয়া n এর মান আসো 1 বসাও, মনে মনে দেখো এখানে n এর মান যদি 1 বসাও, তুমি একটু চেক করো, বলো তো ভাইয়া n এর মান যদি 1 বসাও, 1 বসালে কি থাকে? cos
ফাই প্লাস থিটা, বুঝতেছি? এন এর মান 1 বসালে কি থাকতেছে cos ফাই প্লাস থিটা। তাহলে তোমাকে কতটুকু পদ পর্যন্ত যোগফল নিতে হবে? cos ফাই প্লাস থিটা পর্যন্ত যোগফল নিতে হবে। তাহলে শুরু থেকে যেখানে cos পাই প্লাস থিটা আছে ওই পর্যন্ত পদের যোগফল নিবে। তাহলে আসো শুরু থেকে এই যে এইটুকু পদের যোগফল নিব। তাহলে কত? cos থিটা প্লাস cos ফাই প্লাস থিটা, এই পর্যন্ত, কারণ এন এর মান বসিয়ে চেক করতেছি। তাহলে আসো এবার cos থিটা, ভাইয়া বলো পায়ের সাথে কি আকার আছে? বলো পায়ের সাথে এখানে কি পূর্ণ সংখ্যা আছে, তাহলে পরিবর্তন হবে না। তাহলে cos থেকে যাবে cos থিটা। বলো এটা কোন চতুর্ভাগে পড়ছে ভাই? তৃতীয় চতুর্ভাগ। দেখো এটা গিয়ে পড়ছে তৃতীয় চতুর্ভাগে। এখন তৃতীয় চতুর্ভাগে tan আর cot পজিটিভ, বাকিগুলো নেগেটিভ, তাহলে cos কি নেগেটিভ না? তাহলে সামনে একটা মাইনাস চিহ্ন। তাহলে cos থিটা যোগফল কত আসছে? 0। এবার আসো n এর মান একটা কি বসাবো? 3। তাহলে n এর মান 3 হলে দেখো এই জায়গায় খেয়াল করো, n এর মান 3 হলে, চলো n এর মান যদি ভাই তুমি 3 বসাও, এখানে একটু লক্ষ্য করো তো, n এর মান যদি 3 বসাও তাহলে কি হবে? cos n পাই প্লাস থিটা পর্যন্ত, তাহলে n এর মান 3 বসাও, তাহলে কত থাকতেছে? 3 পাই প্লাস থিটা। তাহলে বলো n এর মান 3 বসালে আমি কতটুকু পদ পর্যন্ত যোগফল নিতে পারবো? যেখানে cos 3 পাই প্লাস থিটা আছে ওই পর্যন্ত পদের যোগফল নিতে হবে। তাহলে দেখো cos 3 পাই প্লাস থিটা পর্যন্ত আমরা নিব শুরু থেকে। তাহলে শুরু থেকে নাও কি? cos থিটা, তারপর cos ফাই প্লাস থিটা, এরপর cos 2 পাই প্লাস থিটা, ঠিক আছে? আচ্ছা কত পর্যন্ত নিতে হবে? n এর মান বসানোর পর দেখতেছি 3 পাই থিটা পর্যন্ত, তাহলে এরপর প্লাস cos 3 পাই প্লাস থিটা, এই পর্যন্ত পদের যোগফল, বুঝতেছো? আসো এবার আসো cos থিটা বসালাম। আচ্ছা এটা তো একটু আগে বুঝেছি, দেখো এটা একটু আগে বুঝেছি, দেখো cos পাই থিটা মানে কি? মাইনাস cos থিটা। আচ্ছা পরেরটা দেখি একটু, বলো পায়ের সাথে পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা 2 থাকলে কি cos পরিবর্তন হবে না? cos পরিবর্তন হবে না, তাহলে cos থিটা। এটা কিন্তু প্রথম চতুর্ভাগ, দেখো 2 পাই মানে 360, 360 সাথে থিটা যদি যোগ করলো সেটা প্রথম চতুর্ভাগে না? প্রথম চতুর্ভাগে সবগুলো পজিটিভ। ওকে এবার আসো পরেরটা, পায়ের সাথে কত আছে বলো তো? 3। তাহলে পায়ের সাথে 3 যদি থাকে তাহলে পূর্ণ সংখ্যা, তাহলে cos পরিবর্তন হবে না? cos থিটা। এখন সেটা কোন চতুর্ভাগে পড়ছে বুঝবো কেমনে? দেখো ভাই এই যে আমি এখানে আঁকতেছি, দেখো এই জায়গায় দেখো 3 পাই না? তাহলে দেখো এই পর্যন্তগুলো আসলে 1 পাই, তারপর 2 পাই, তারপর 3 পাই, এই যে এই জায়গায় আসছো তুমি, এই জায়গায়। তাহলে 3 পাইয়ের সাথে থিটা আছে, তার মানে কোন চতুর্ভাগে? তৃতীয়। এখন ভাই বলো তৃতীয় চতুর্ভাগে থিটা cos এর মান কি? নেগেটিভ, তাহলে সামনে একটা মাইনাস বসবে। তো এটারও যোগফল কত আসতেছে? 0। cos থিটা মাইনাস cos থিটা 0, cos থিটা মাইনাস cos থিটা 0। তাহলে আমরা কি বলতে পারি? এইটুকু পদের মধ্যে যদি n এর মান বিজোড় সংখ্যা হয়, n এর মান বিজোড় সংখ্যা হয়, তাহলে যোগফল কত আসতেছে? 0। ঠিক আছে এবার আসো, এবার আমরা জোড় সংখ্যা বসাবো। করছো? এই শেষ হয়েছে? তুলে ফেলো তো সবাই। ওকে ওকে শেষ। ঠিক আছে এবার আসো, এবার হচ্ছে আমার আচ্ছা এবার n এর মান বিজোড় বসাবো। তাহলে n সরি জোড় প্রথম, তাহলে n এর মান 2 হলে, তাহলে n ইকুয়াল টু 2 হলে বলো তো কি দিবা এখানে? এখানে বলো n এর মান যদি 2 নাও তাহলে কি হবে বলো? n এর মান 2 বসাও, তাহলে কত হবে? cos 2 পাই প্লাস থিটা, এটা না? n এর মান যদি 2 বসাও তাহলে আমি কত? cos 2 পাই প্লাস থিটা, এই পর্যন্ত পদের যোগফল নিব। তাহলে শুরু থেকে এই পদ পর্যন্ত যাব। তাহলে আসো cos থিটা cos 5 প্লাস থিটা প্লাস cos 2 পাই প্লাস থিটা, ঠিক আছে? আচ্ছা তো এখন বলো ভাই, একটু আগে তোমাকে শিখাইছি এই পুরো পদের মান, দেখো এই যে এটা তো দেখছো cos, এই পুরো পদের মান কত? যোগফল কত ছিল? 0 ছিল না? তো এটা সমান 0 বসাই দিছি, ঠিক আছে? আচ্ছা প্লাস এবার বলো 2 পাই, পাইয়ের সাথে পূর্ণ সংখ্যা আছে, তাহলে cos পরিবর্তন হবে না? cos থেকে যাবে cos থিটা। বলো এটা কোন চতুর্ভাগে বসছে? এটা প্রথম চতুর্ভাগে, তাই না? তাহলে প্রথম চতুর্ভাগে cos পজিটিভ, তাহলে এটা হচ্ছে কত? cos থিটা। ওকে এবার আসো n ইকুয়াল টু 4 হলে, n ইকুয়াল টু 4 হলে বলো n ইকুয়াল টু 4 হলে এখানে কি হবে বলো তো ভাইয়া? cos n এর জায়গায় কত বসাবো? 4। তাহলে 4 বসালে কত হয় বলো? 4 5 প্লাস থিটা।
বুঝলাম? তাহলে আমি শুরু থেকে কতটুকু পর্যন্ত পদের যোগফল নিব? 4π প্লাস থিটা পর্যন্ত। আচ্ছা চলো, তাহলে cos থিটা প্লাস cos phi প্লাস থিটা প্লাস cos 2phi প্লাস থিটা প্লাস cos 3phi প্লাস থিটা, পরেরটা cos 4phi প্লাস থিটা, এই পর্যন্ত। ঠিক আছে? এখন দেখো ভাইয়া, তোমাদেরকে একটু আগে শিখেছি, একটু আগে দেখো তো, এই যে এই ম্যাথটা দেখো তো, এন দেখো cos থিটা থেকে শুরু করে cos কত পর্যন্ত? 3π প্লাস থিটা পর্যন্ত। এই পুরো পদের যোগফল কত আসছে? 0 আসছে না? তাহলে আমি এখান থেকে কি বলতে পারবো? cos থিটা থেকে শুরু করে ভাইয়া cos 3π প্লাস থিটা পর্যন্ত, এই পুরো পদ পর্যন্ত, বলো এই পুরো পদের যোগফল কত হবে? 0 হবে। তাহলে এই পুরো পদের যোগফল হবে 0। তাহলে পরের পদ থাকে কত? cos 4π প্লাস থিটা। তো দেখো 4π প্লাস থিটা মানে হচ্ছে ভাইয়া তোমার প্রথম চতুর্ভাগ। কেন বলি দেখো, কয়টা পাই পর্যন্ত করবো? 4π। তাহলে আসো 1π, 2π, 3π, 4π, এই যে 4π এই জায়গায়, তাই না? বলো 4π এর সাথে থিটা যোগ করতেছো, তাহলে এটা প্রথম চতুর্ভাগে, তাহলে প্রথম চতুর্ভাগে সবগুলো পজিটিভ, তাহলে হবে cos থিটা। বলো এবার এখান থেকে কি সিদ্ধান্ত নিবা? সুন্দর করে আগের মতো লিখে দিবা। n এর মান আমি যখন বিজোড় বসাইছি তখন যোগফল আসছিল 0, আর n এর মান জোড় বসানোর পর যোগফল আসতেছে cos থিটা। সুন্দর করে লিখে দিবা, এই যে এখানে লিখে দিবা n এর মান বিজোড় হলে যোগফল 0, n এর মান জোড় হলে যোগফল কত? cos থিটা। এটাই आंसर। ঠিক আছে, বলো পারা যাবে? তাহলে এই ধরনের ম্যাথ কি ভাই আর করাইতে হবে? বা তোমাদের বইয়ে একই টাইপের ম্যাথ করতে পারবে না? আমি তোমাদের প্রথম অধ্যায় খুললে দেখবা, তোমাদের যে কোনো রাইটারের বই, এস ইউ আহমেদ স্যার বলো, অসীম কুমার শাহ স্যারের বই বলো, কেতাবুদ্দিন স্যারের বই বলো, যে কোনো রাইটারের বই তুমি খুললে দেখবা প্রত্যেকটা টাইপের ম্যাথ ভাইয়া করাইছি। আচ্ছা ওকে, এটুকু আশা করি বোঝা গেছে। ঠিক আছে, ওকে আমরা পরের ম্যাথে যাই। আমাদের আর 2টা ম্যাথ আছে। হ্যাঁ, এবার আসো, এই 2টা ম্যাথ আমরা করব। এই যে এই 2টা ম্যাথ দেখো ভাইয়া, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের কোণসমূহ ABCD হয়, তবে দেখাও যে cos A, cos B, cos C, cos D এই চারটার যোগফল কত হবে? 0 হবে। আমরা প্রশ্নটা একটু পড়ব, 1 মিনিট সময় দিচ্ছি। কি বলতে চাচ্ছে একটু পড়ো সবাই। যদি ABCD, দেখো এখানে বুঝো, ABCD একটা দেখো বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ কোনটা? দেখো আমি একটা বৃত্ত অঙ্কন করি, এই যে একটা লক্ষ্য করো ভাইয়া, এই হচ্ছে আমাদের একটা বৃত্ত, এই হচ্ছে একটা বৃত্ত। তো এই বৃত্তের মধ্যে যে চতুর্ভুজটা হয়, যেমন যে এখানে একটা চতুর্ভুজ দেখো, ওকে দেখো একটু লক্ষ্য করো, এই যে এই চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু আছে না? 4টা শীর্ষবিন্দু আছে না? এই 4টা শীর্ষবিন্দু দিয়ে যদি কোনো একটা বৃত্ত অঙ্কন করো, তাহলে দেখতে বৃত্তটা এরকম হবে। তাহলে এই বৃত্তের ভিতরে যে চতুর্ভুজটা গঠিত হয়েছে, এটাকে ভাইয়া বলতেছে, এটাকে বলতেছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। বুঝতেছো? তাহলে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ বলতে কি? একটা বৃত্তের মধ্যে যে চতুর্ভুজটা গঠিত হয়েছে, বৃত্তের পরিধির 4টা পয়েন্টে কি করে স্পর্শ করে, এই চতুর্ভুজটাকে আমরা বলবো বৃত্তস্থ চতুর্ভুজ। এবার এইটার তোমাকে 4টা কোণ বলেছে, দেখো এই কোণ হচ্ছে A কোণ, এই কোণ হচ্ছে B কোণ, আর এই কোণ হচ্ছে C কোণ, আর এইটা হচ্ছে কি কোণ? D কোণ। ঠিক আছে, এবার দেখো একটা উপপাদ্য তোমরা অলরেডি পড়ছো মনে হয়, দেখো তো ভাইয়া, বৃত্তের এই যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল 180। যেমন কিরকম বলো ভাইয়া, ডি এর এই যে ডি এর বিপরীত কোণ কোনটা? বি, তাই না? এ এর বিপরীত কোণ কোনটা? সি,
তাহলে খেয়াল করতেছি আমরা এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, এটাও কত 90 ডিগ্রি। তাহলে এই দুটাকে যোগ করে তুমি কত পাবা, 180 পাবা। 180কে আমি কীভাবে লিখবো, পাই। বলো এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, এটাও কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এই দুইটার যোগফল হচ্ছে কত, তোমার পাই। তাহলে দেখো তো এই জিনিসটা লিখবা সুন্দর করে, তোমার ভাষার মতো লিখবা। কি লিখবা, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের, এটা সুন্দর করলে কথায় লিখবা, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল 180। তাহলে আসো এ প্লাস সি, এটার বিপরীত এই যে এর বিপরীত হচ্ছে সি, এই দুটার যোগফল হচ্ছে 180 মানে পাই। তারপর দেখো বি এর বিপরীত কোণ হচ্ছে কোনটা, ডি, তাহলে এই দুটার যোগফল কত হবে, পাই। ঠিক আছে, এবার আসো, এবার আমাদেরকে এটা সমান 0 প্রমাণ করতে হবে। তাহলে লিখো লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড কি, কস এ প্লাস কস বি প্লাস কস সি প্লাস কস ডি। ওকে, ইজি। এবার ভাইয়া এই চারটার মধ্যে তুমি দুইটাকে, যে কোনো দুইটাকে পরিবর্তন রাখবা আর দুইটাকে পরিবর্তন করবা। ধরো আমি প্রথম দুইটাকে পরিবর্তন করবো না, রেখে দিচ্ছি। তাহলে কস এ প্লাস কস বি, এই দুইটাকে পরিবর্তন করবা। তোমার ইচ্ছা তুমি যে কোনো দুইটাকে অপরিবর্তন করবা, দুইটাকে পরিবর্তন করে অপরিবর্তন রাখবা আর বাকি দুইটাকে পরিবর্তন করে ফেলবা। যেমন দেখো ভাই আমি কস এই সি কোণটাকে কীভাবে লিখতে পারি ভাই, বলো তো। সি মানে কি, দেখো তো এই এটাকে ওই পাশে করে দিলে পাই মাইনাস এ না, তাহলে সি এর পরিবর্তে আমি কত লিখতে পারি, পাই মাইনাস এ প্লাস কস বলো ডি, এই ডি কোণটাকে আমি রিপ্লেস করতে পারি কীভাবে, বিটাকে যদি ওই পাশে পার করো তাহলে পাই মাইনাস বি, তাহলে পাই মাইনাস বি। ঠিক আছে, এবার দেখো কস এ প্লাস কস বি। এখন বলো তো ভাইয়া পাই, এই লক্ষ্য করে একটু বলো, পাইটা কি, পায়ের সাথে পূর্ণ সংখ্যা আছে, তাহলে কস পরিবর্তন হবে না, কস থেকে যাবে কস এ। এটা কোন চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে কস কি, নেগেটিভ, তাহলে সামনে মাইনাস। বলো এরপর কস, পাই যেহেতু আছে, পায়ের সাথে পূর্ণ সংখ্যা থাকলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয় না, তাহলে কস এখানে কি আছে, বি। বলো এটা কোন চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে, মাইনাস। দেখো 1 হয়েছে না, কস এ কাটা কস বি মাইনাস কস বি কাটা, তাহলে যোগফল কত, 0। এটার পুরোটার রেজাল্ট কত, 0। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, ঠিক আছে। তুলো এটা। ওকে, এবার দেখো অ্যাডমিশন একটা ম্যাথ সলভ করাই। ঠিক আছে ভাইয়া, ওকে। এবার এই অঙ্কটা দেখো, এটা তুলছো সবাই, চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি। চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি 360 ডিগ্রি। দেখো এই দুইটা কোণ মিলে 180, এই দুইটা কোণ মিলে 180, তাহলে 180 যোগ করলে কত, 360। ওকে, লাস্ট ওয়ান দেখো, এই যে এটা কুয়েটে আসছিল কত, 12-13-তে, তাই না? আচ্ছা, তো দেখি সমাধান করে। আচ্ছা, আমাদের কি দেওয়া আছে দেখো তো, দেওয়া আছে একটু খেয়াল করি, দেওয়া আছে সাইন থিটা প্লাস কসেক থিটা, এটা সমান কত, 2 দেওয়া আছে। তো প্রশ্নটা সবাই একটু পড়ে ফেলো, হ্যাঁ, বা একটু সময় নিচ্ছি, সবাই পড়ে ফেলো। তাহলে দেওয়া আছে আমাদেরকে সাইন থিটা প্লাস কসেক থিটা, এটার মান কত দেওয়া আছে, 2। আমাদেরকে এটা দেওয়া থাকলে এটার মান বের করতে বলছে কি, সাইনের উপরে পাওয়ার হচ্ছে n, তারপর থিটা প্লাস কসেক, তারপর n ইন্টু থিটা, এই যে এটা। ঠিক আছে, সাইন টু দি পাওয়ার n ইন্টু থিটা প্লাস কস টু দি পাওয়ার n থিটা। ওকে, এখন আসো, তাহলে আমার এখন এই ম্যাথগুলো কীভাবে করবো, আমাকে এই দেওয়া আছে থেকে এটা প্রমাণ করতে হবে। তাহলে তুমি ভাইয়া দেখো তো, কসেকটাকে আমি কি সাইনের মাধ্যমে প্রকাশ করতে পারবো না, পারবো। আমি কসেক থিটাকে কি লিখবো, 1/sin থিটা। এখানেও দেখো তো কসেক টু দি পাওয়ার n থিটাকে আমি চাইলে 1/sin টু দি পাওয়ার n থিটা লিখতে পারবো। তাহলে সবগুলো অনুপাতকে আমি চাইলে সাইনের মাধ্যমে প্রকাশ করতে পারি না, অবশ্যই পারি। তাহলে আমি কোনোভাবে যদি সাইন থিটার মান বের করতে পারি, আমি তো সবগুলো পেয়ে যাবো। কেন, সাইন থিটার মান যদি বের করতে পারো, তাহলে তুমি সাইন থিটার মানও জানলা,
কসেক থিটার মান জানলা। কেন? কসেক থিটাকে রিপ্লেস করবো কীভাবে? 1/sin থিটা দিয়ে। তাহলে এখন আমার উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটার মান বের করবো, হয় সাইন থিটার মান বের করবো, না হয় কসেক থিটার মান বের করবো, যে কোনো একটার মান বের করলে হয়। তাহলে আসো, তাহলে আমি শুধু সাইন থিটার মান বের করতে চাই, তাহলে কি লিখবো বলো তো? সাইন থিটা, বলো কসেক থিটাকে কি লেখা যায়? 1/sin থিটা ইকুয়াল টু 2। বুঝতেছি? তাহলে কি লসাগু নিবে ভাইয়া? সাইন থিটা লসাগু নাও। তাহলে সাইন থিটা যদি লসাগু নাও, বলো গুণ করলে কি হয়? সাইন স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2। এখন দেখো পরে সাইন স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 সাইন থিটা। এক পাশে নিয়ে আসি, তাহলে সাইন স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, এই 2 সাইন থিটাকে পাশে নিয়ে আসলে মাইনাস। এবার দেখো এটা কেমন দেখতে? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এটা কিসের সূত্র বলো তো? এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, তাই না? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে সাইন থিটা ইকুয়াল টু কত লেখা যাবে? 1। এই যে আমি সাইন থিটার মান বের করে ফেলছি। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত লিখবো? 1। বুঝতে পারছো? এই যে সাইন থিটার মান আমি কত বের করে ফেললাম? 1। এবার আসো, এবার আমাদের এইটার মান বের করবো। তাহলে কীভাবে করবো? এই সবগুলোকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করবো। তাহলে কী করবো বলো? সাইন থিটা, এইটার উপরে পাওয়ার n মানে কি? এই পুরোটার উপর n না? সাইন থিটার উপর পাওয়ার মানে পুরো মানের উপর পাওয়ার, তাই না? এখন বলো 1/, কসেক থিটাকে কী লিখবো? সাইন থিটা টু দি পাওয়ার n। বুঝলাম? বলো সাইন থিটার মান কত বের হয়েছে? 1। তাহলে 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1/1 টু দি পাওয়ার n। এখন আমরা জানি 1 এর উপর পাওয়ার যাই হোক না কেন, মান সবসময় কি 1। তাহলে 1 প্লাস 1 মান কত? 2। তো এটাই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, এ প্লাস সি পাই কীভাবে হয়েছে? আচ্ছা আমি বোঝাচ্ছি, আগে এটা শেষ করো বা বুঝাই দিচ্ছি। আগে এটা শেষ করো বা বুঝাই দিচ্ছি। এটা কি বুঝতে পারছো? বলো তো ভাইয়া, এটা বুঝতে পারছো কি না? সবাই তুলে ফেলো। ওকে, এখন দেখো ও প্রশ্ন করছিল যে এ প্লাস সি কীভাবে পাইছিস। দেখো এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি আর 90 ডিগ্রি যোগ করলে কত হয়? 180 না? তো 180কে রেডিয়ানে লিখলে কি লেখা হয়? পাই। ঠিক আছে? তো ভাইয়া এখন বলো এই আর নতুন অধ্যায় কি শুরু করবো? আমাদের প্রথম অধ্যায় শেষ, বুঝতেছ? এই 7a আর কারোর কাছে 7(1) এটা শেষ। এখন আজকে কি নতুন অধ্যায় শুরু করব? তোমরা বলো, আজকে কি নতুন অধ্যায় শুরু করব? আজকে কি নতুন অধ্যায় শুরু করব? আচ্ছা ঠিক আছে, তাহলে একটু কাজ করি, সেটা হচ্ছে আমরা এই তোমার এটা বাসায় বসে তোমরা বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো একটু শেষ করো। সো আমরা নেক্সট শনিবার, ঠিক আছে, বৃহস্পতিবার শুক্রবার 2 দিন অফ থাকবে, তো 2 দিন ক্লাস নিব না। শনিবার থেকে ইনশাল্লাহ আমরা একদম টানা ক্লাস নিব ত্রিকোণমিতির উপর। তো আমরা শনিবারে ত্রিকোণমিতির বাকি যে অধ্যায়গুলো পড়বো সেই অধ্যায়গুলোর সূত্র নিয়ে হচ্ছে আমাদের জানতে হবে। সো আমরা শনিবারও যে লাইভ ক্লাসটা নেব পুরোটা হচ্ছে সূত্রের উপর। সূত্রগুলো মুখস্থ করা লাগবে না, তুমি ভাইয়া ক্লাসটা করে দেখো, সূত্রগুলো মুখস্থ করা ছাড়া তুমি ম্যাথগুলো করতে পারবা। ঠিক আছে? তো ওকে, তাহলে আজকে এইটুকু থাক। 1 ঘন্টা হয়ে গেছে। তো বেসিক পড়ে, অনেকে বেসিক পড়ে দেখলাম আমার এই যে শনিবারে যে ক্লাসটা নেব পুরোটাই হচ্ছে বেসিক ক্লাস। ওই বেসিক ক্লাসটা নিতে লাগবে আমার 1 ঘন্টা 20 মিনিট এরকম। তো 1 ঘন্টা হয়ে গেছে, তো লং টাইম হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে এইটুকু থাক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।